আমরা বেসিক্যালি হচ্ছে যে সিস্টেমিক প্যাথোলজি নিয়ে আলোচনা করছি জিআই ট্র্যাক নিয়ে। জিআই ট্র্যাকের আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা যদি অর্গান বলি সেটা হচ্ছে স্টমাক। আমাদের আউটডোর পেশেন্ট যত রয়েছে তাদের ম্যাক্সিমামই দেখা গেছে অলমোস্ট 50 to 55% পেশেন্ট তারা কমপ্লেইন নিয়ে আসছে উইথ এপিগ্যাস্ট্রিক অ্যাবডোমিনাল পেইন, অর্থাৎ আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে হুইচ ইজ রিলেটেড টু দ্য স্টমাক ডিজিজ। স্টমাকে অনেক রকমের ডিজিজ হতে পারে। আমরা আজকে যে ডিজিজ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস, দ্য মোস্ট কমন ডিজিজ ইন বাংলাদেশ। তো বাংলাদেশে আমাদের যত রকমের ডিজিজ আছে, যে পেটের যত অসুখ, গ্যাস্ট্রাইটিস নিয়ে আলোচনা করব। গ্যাস্ট্রাইটিস এবং সাথে আমরা গ্যাস্ট্রোপ্যাথি। সো ডিফারেন্স বিটুইন গ্যাস্ট্রাইটিস অ্যান্ড গ্যাস্ট্রোপ্যাথি। গ্যাস্ট্রাইটিস হচ্ছে দু রকমের হতে পারে, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে পারে, ক্রনিক গ্যাস্ট্রাইটিস হতে পারে। সাথে আমরা গ্যাস্ট্রাইটিসের সাথে আমরা ইরোশন আলোচনা করব এবং সাথে আমরা আলসার নিয়ে একটু প্রিলিমিনারি কনসেপ্ট আলোচনা করব। যদিও আলসার, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার এটি অত্যন্ত ভাস্ট, এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। সো বিফোর উই স্টার্ট আমাকে জানতে হবে যে স্টমাকের যদি আমরা স্ট্রাকচার বলি, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, দেয়ার আর 4 লেয়ার্স উইদিন আউটওয়ার্ডস। যদি চিন্তা করি, প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে যে দেয়ার ইজ এ মিউকোজা। মিউকোজা থাকে, মিউকোজার পরে মিউকোজার মধ্যে আবার 3টা লেয়ার আমরা চিন্তা করতে পারি। দিস ইজ সারফেস এপিথেলিয়াম। সারফেস এপিথেলিয়াম থাকে এবং সারফেস এপিথেলিয়াম লাইনিং আমরা যদি বলি সেটা হচ্ছে কিন্তু কলামনার। দিস ইজ কলামনার এপিথেলিয়াম। তারপর ল্যামিনা প্রোপ্রিয়া থাকে এবং আমরা বলছি হচ্ছে মাসকুলারিস মিউকোজা থাকে। এই আমরা যদি বলি হচ্ছে যে মিউকোজার মধ্যে দেয়ার ইজ সাম গ্যাস্ট্রিক পিট। গ্যাস্ট্রিক পিট কন্টেইনস গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে অনেক রকমের সেল আছে, এক একটা সেলের এক এক রকমের সিক্রেশন রয়েছে। সেখান থেকে আমরা বিভিন্ন রকমের সিক্রেশনস পাই, যেটা আলটিমেটলি আমাদের স্টমাকের ফাংশনিং, ফুড ডাইজেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ডিটেলস পড়বো পরে। সো আলটিমেটলি যেটা বলছিলাম যে আমাদের মিউকোজা ছিল, এই মিউকোজা রিলেটেডই আসলে আমাদের যে ডিজিজ সেটা হচ্ছে যে আমাদের গ্যাস্ট্রাইটিস। আর এছাড়া আমরা বলতে পারি যে আমাদের এখানে সাবমিউকোজা রয়েছে, যেখানে প্রচন্ড পরিমাণে বিভিন্ন রকমের ব্লাড ভেসেলস রয়েছে। দেন আমরা যদি চিন্তা করি যে আমাদের এখানে আমাদের মাসকুলারিস এক্সটার্না আছে, there is a muscle there, and the last one is the serosa. সেরোসা রয়েছে। সো এই হচ্ছে আমাদের টোটাল 4টা লেয়ার। সো প্রথমে যদি আমি বলি যে একটু গ্যাস্ট্রাইটিসের যদি ডেফিনেশনটা চিন্তা করি, হোয়াট ইজ গ্যাস্ট্রাইটিস? It is the simply defined as inflammation of the gastric mucosa. আমরা বললাম যে আমাদের এই গ্যাস্ট্রিকের যে মিউকোসা রয়েছে, এই মিউকোসাতে আমরা বলছি সারফেস এপিথেলিয়াম, দিস ইজ কলামনারি এপিথেলিয়াম। এবং সারফেস এপিথেলিয়ামে যদি আমার কোনো ধরনের ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন ইন দ্য মিউকোসা, পার্টিকুলার ইন দ্য এপিথেলিয়াম, এটা মিউকোসাতে যদি ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হওয়ার কারণে ইনফ্লামেটরি বিভিন্ন রিয়াকশন হবে। দেয়ার উইল বি, আমরা জানি যে ইনফ্লামেশন হলে আমাদের ইনফ্লামেটরি সেল, নিউট্রোফিল অ্যাকুমুলেট হবে এবং সেখানে বিভিন্ন রকমের ইনফ্লামেটরি রিয়াকশনস হবে। তো এই ইনফ্লামেশন অফ দ্য গ্যাস্ট্রিক মিউকোজা ইজ নোন অ্যাজ দ্য গ্যাস্ট্রাইটিস। তো যেটা বললাম যে টাইপ অফ দ্য গ্যাস্ট্রাইটিস অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে পারে, আর একটা হচ্ছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস হতে পারে। ক্রনিক গ্যাস্ট্রাইটিস আবার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি গ্যাস্ট্রাইটিস, আর একটা হতে পারে হচ্ছে আমাদের অটো ইমিউন অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস। অর্থাৎ আমরা তো বললামই যে আমাদের যে মিউকোজা রয়েছে সেখানে ইনফ্লামেশন হবে। যদি আমার সেটা ইনফ্লামেশন বিভিন্ন কারণে হতে পারে, এটা আমরা দেখব একটু পরে। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমাদের বিভিন্ন রকমের শরীরে কিছু অটো ইমিউন ডিজিজ আছে, অটো ইমিউন ইনফ্লামেশন হতে পারে, এই অটো ইমিউন ইমিউনিটির কারণে, রেসপন্সের কারণে যদি আমার অ্যাট্রফি হয়, এই এপিথেলিয়ামে অ্যাট্রফিক চেঞ্জ হয়, দিস ইজ অটো ইমিউন অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস। উই উইল ডিসকাস ইট লেটার ইন ডিটেলস। সো যেটা বলছিলাম যে আমরা ডেফিনিশন, সো হোয়াট ইজ গ্যাস্ট্রোপ্যাথি এবং হোয়াট ইজ গ্যাস্ট্রাইটিস। তো আমরা তো বললামই যে মোটামুটি গ্যাস্ট্রাইটিস হচ্ছে যে আমাদের ইনফ্লামেশন ইন দ্য মিউকোজা এপিথেলিয়াম। তো এখন আমাদের এই ইনফ্লামেশন ইন দ্য মিউকোজা, ইনফ্লামেশন হলে আমরা বললাম যে ইনফ্লামেটরি সেল আসবে, ইনফ্লামেটরি রিয়াকশন হবে। কিন্তু আমরা যদি স্টমাক থেকে যদি আপনারা যদি হচ্ছে যে একটা সেল নেন, এটা যদি স্লাইডের মধ্যে আমরা দেখি, হিস্টোপ্যাথোলজির জন্য আমরা যদি চিন্তা করি স্লাইডে, যদি আমার অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসে দেখবো যে আমরা দেয়ার ইজ আ নিউট্রোফিলস, অনেক নিউট্রোফিলস থাকবে। নিউট্রোফিলস সেখানে ইনফ্লামেটরি রিয়াকশনস করছে, দ্যাটস ওয়াই নিউট্রোফিলস আর প্রেজেন্ট। কিন্তু গ্যাস্ট্রোপ্যাথি তখনই বলবো যেখানে আমার ইনফ্লামেটরি সেল অর্থাৎ নিউট্রোফিলস গুলা অ্যাবসেন্ট থাকবে, অথবা থাকলেও অত্যন্ত কম পরিমাণে থাকবে, রেয়ারলি থাকবে। সো গ্যাস্ট্রোপ্যাথি এবং গ্যাস্ট্রাইটিস আর অলমোস্ট সেম, যেখানে আলটিমেটলি আমার ইনফ্লামেশন অফ দ্য মিউকোজা হচ্ছে। বাট আমরা যদি হিস্টোপ্যাথোলজি করি, আমাদের যদি হচ্ছে যে সেখানে যদি আমরা নিউট্রোফিল পাই,
তাহলে সেটা হচ্ছে যে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। যদি আমরা সেখানে নিউট্রোফিল রেয়ার থাকে, অত্যন্ত কম থাকে বা অ্যাবসেন্ট থাকে, দ্যাট ইজ উই ক্যান সে দ্যাট ইজ দ্য গ্যাস্ট্রোপ্যাথি। সো টেল মি অ্যাবাউট অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। বলাই হলো যে আলটিমেটলি আমার যে এই যে আমাদের গ্যাস্ট্রিক যে মিউকোজা রয়েছে, এপিথেলিয়াম আছে, সেখানে যদি আমার হচ্ছে গ্যাস্ট্রিক ড্যামেজ হয়, আমরা জানি আমাদের স্টমাকে সাধারণত দেখা গেছে যে আমরা জানি বলছিলাম যে গ্যাস্ট্রিক পিটে আমাদের প্যারাইটাল সেল আছে, প্যারাইটাল সেল থেকে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হচ্ছে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পার্টিকুলারলি যেটা দেখা যায় যে আমরা যে ফুড পার্টিকেলগুলো ইনগেশন করি, সেই ফুড পার্টিকেলগুলোর সাথে আমাদের বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকতে পারে। সো ব্যাকটেরিয়া কিল করার জন্য দেখা গেছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বের হয়। এবং আরো ব্যাপার আছে যে আমাদের যে পেপসিনোজেন আকারে থাকে এনজাইমটা, সেটাকে কনভার্ট করে ইনটু পেপসিন। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটাকে পেপসিনে কনভার্ট করতে হেল্প করে, এবং পেপসিন ইজ আ ভেরি মাচ ইম্পর্টেন্ট এনজাইম ফর দ্য ডাইজেশন অফ দ্য প্রোটিনস। প্রোটিন ডাইজেশনে পেপসিন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো পেপসিন তো একটা এনজাইম ফর দ্য প্রোটিন। সো উই নো দ্যাট দ্য গ্যাস্ট্রিক দ্য স্টমাক ইটসেলফ ইজ মেড অফ প্রোটিনস। অবভিয়াসলি এটা একটা যেহেতু অর্গান, ইট শুড বি মেড আপ অফ প্রোটিন, এবং প্রোটিন যেহেতু রয়েছে সেখানে, তো অবশ্যই গ্যাস্ট্রিক আমাদের এই এনজাইম দিয়ে ইটসেলফ তো এটা ডাইজেস্টেড হয়ে যেতে পারে, কিন্তু হয়তো না। তো এরকম আমাদের এই অ্যাসিডিক ড্যামেজ যদি হয় স্টমাক মিউকোজা, সো স্টমাক মিউকোজা যেটা বললাম আমরা, এই মিউকোজাতে যদি অ্যাসিডিক ড্যামেজ হয় কি জন্য হবে? আমরা বললাম যে এই যে আমাদের যে স্টমাক আছে, সেই স্টমাকের নিজস্ব কিছু ডিফেন্স মেকানিজম, ডিফেন্স আছে, এই মিউকোজাল ডিফেন্স বলা হয় থেকে সেটাকে, সেই মিউকোজাল ডিফেন্স। এবং এই যে আমরা বললাম যে আমাদের অনেক অ্যাসিড সিক্রেট হচ্ছে, সো অ্যাসিডিক এনভায়রনমেন্ট আছে এবং মিউকোজাল ডিফেন্স আছে। এই আমাদের নর্মাল কন্ডিশনে আমরা যখন নর্মালি খাবার খাই বা যখন খাবার না খাই, তখন আমাদের খাবার ঢোকার সাথে সাথে কতটুকু অ্যাসিড কখন সিক্রেট হতে হবে, কতটুকু অ্যাসিড তৈরি করতে হবে, সেটা রেগুলেট করে স্টমাক। কিন্তু যদি তো বেসিক্যালি আমাদের কোনো ইরিটেশন হয় না, অর্থাৎ কোনো পেশেন্টের বা কারোই নর্মাল একটা পার্সনের কখনো আমাদের ডিসকমফোর্ট অথবা আমাদের এপিগ্যাস্ট্রিক পেইন হওয়ার কথা না। কিন্তু যদি আমার হচ্ছে যে এই মিউকোজাল ডিফেন্স এবং যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, এটার মধ্যে যদি একটা ইমব্যালেন্স হয়, যদি এমন হয় আমার অ্যাসিড সিক্রেশন অনেক বেশি বেড়ে গেল, অথবা এমন হতে পারে যে আমাদের যে মিউকোজাল ডিফেন্স আছে সেই ডিফেন্স মেকানিজমটা আমার ডাউন হয়ে গেল, ডিফেন্সটা কমে গেল, সেক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের কিন্তু অ্যাসিডিক ড্যামেজ হতে পারে। অ্যাসিডিক ড্যামেজ টু দ্য স্টমাক মিউকোজা, ইমব্যালেন্স বিটুইন মিউকোজাল ডিফেন্স অ্যান্ড অ্যাসিডিক এনভায়রনমেন্ট, দিস ইজ। এবং এই যে অ্যাসিডিক রেজাল্ট ড্যামেজটা হচ্ছে, এটা অনেক কিছু করতে পারে। ফার্স্ট অফ অল বলছিলাম সুপারফিশিয়াল একটা ইনফ্লামেশন হতে পারে, দ্যাট ইজ সুপারফিশিয়াল ইনফ্লামেশন হতে পারে, যে আমার ইনফ্লামেটরি সেলগুলো আসছে, এখানে একটা ইনফ্লামেশন হচ্ছে। তার থেকে একটু বেশি হলে মিউকোজাল ইরোশন হয়ে যেতে পারে, অর্থাৎ ইনফ্লামেশনে শুধু আমার যেটা হচ্ছে যে আমাদের এই যে এপিথেলিয়ামটা রয়েছে বা মিউকোজাতে শুধুমাত্র ইনফ্লামেশন হচ্ছে, ড্যামেজ হয়ে যায়নি বা লস হয়ে যায়নি পুরোটা। কিন্তু যদি আমাদের আরেকটু যদি অ্যাসিডিক ড্যামেজ হয় এবং এটার কারণে যদি মিউকোজাল ইরোশন, হোয়াট ইজ মিউকোজাল ইরোশন? ইরোশনের ক্ষেত্রে সুপারফিশিয়াল এপিথেলিয়ামটা পুরোটা লস হয়ে যাবে। তাহলে যদি আমার এই এপিথেলিয়ামটা লস হয়ে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে ইরোশন। আরো যদি অ্যাসিডিক ড্যামেজটা যদি প্রলং হয়, আরো বেশি হতে থাকে, তখন দেখা যায় একটা পর্যায়ে যে আলসার হতে পারে। সো অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রাইটিসের কমপ্লিকেশন হিসেবে আমরা বলতে পারি যে আমাদের ইরোশন হতে পারে, সেখান থেকে আমরা আলসার হতে পারে। আলসারটা কি জিনিস? লস অফ মিউকোজাল লেয়ার, পুরা মিউকোজাল লেয়ার, যেখানে আমি বলছি যে আমাদের এপিথেলিয়াম থাকে, ল্যামিনা প্রক্রিয়া সহ চলে যেতে পারে, ইভেন মাসকুলারিস মিউকোজা পুরাটাই লস হয়ে যেতে পারে। যদি লস হয়, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে আলসার। ইভেন অনেক সময় দেখা গেছে সাবমিউকোজাল লস হয়ে যেতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে মাসকুলারিস এক্সটার্নাল লস হয়ে যেতে পারে, দ্যাট ইজ অলসো আলসার। সো আমরা বিফোর উই গো, যে আসলে এই অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস এটার জন্য যেটা বললাম যে অ্যাসিডিক ড্যামেজ ছিল, এটার যদি আমরা রিস্ক ফ্যাক্টরগুলো বলি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের বিভিন্ন এনএসএআইডি আছে। আমরা যেটা হচ্ছে নন ইনফ্লামেটরি, যে হচ্ছে আমরা যদি ড্রাগসগুলো খাই, এটা আমাদের যে লাইক হচ্ছে অ্যাসপিরিন, তারপর হচ্ছে যে আমাদের আমরা যে প্রচন্ড পরিমাণে অ্যালকোহল কনজাম্পশন করি, তারপর হচ্ছে যে আমাদের বিভিন্ন রকমের দেখা গেছে সুসাইডাল টেন্ডেন্সির কারণে বা হচ্ছে যে ফলসের কারণে, মানে আনফরচুনেটলি ছোট বাচ্চারা অনেক সময় হার্টপিক খেয়ে ফেলে, অনেক সময় অ্যাসিড বা হচ্ছে বেস যদি হার্শ কেমিক্যাল যায়, এটাও ড্যামেজ হতে পারে। যারা হ্যাভি স্মোকিং করেন তাদের জন্য এই ধরনের ইনসাল্ট হতে পারে। আবার অনেক সময় রেডিয়েশনাল থেরাপি থেকেও আমাদের এই ড্যামেজ হতে পারে, কেমোথেরাপি থেকে হতে পারে। আরেকটা অনেক পেশেন্ট আছে যে স্ট্রেস হয়েছে, অনেক বেশি স্ট্রেসে আছে, স্ট্রেস থেকে আবার আলসার হতে পারে।
স্ট্রেস রিলেটেড মিউকোসাল ডিজিজ হতে পারে, যেটাকে আমরা স্ট্রেস আলসার বলছি। যখন স্ট্রেসে হয়, স্ট্রেস হলে শক, স্ট্রেস অথবা সিভিয়ার ট্রমা, এই সকল ক্ষেত্রে আলসার হয়। কিভাবে হয় আমরা একটু পরেই জানতে পারবো। আবার অনেক সময় দেখে সিভিয়ার বার্ন বা হচ্ছে বার্নের পেশেন্টের ক্ষেত্রে যে ধরনের আলসার হয় সেটাকে আমরা বলছি হচ্ছে কার্লিং আলসার। আর যাদের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ইন্ট্রাকেনিয়াল ডিজিজ অথবা হচ্ছে ব্রেইন ইনজুরি হচ্ছে, তাদের ক্ষেত্রে সেটাকে বলে কুশিং আলসার। সো কার্লিং আলসার, স্ট্রেস আলসার, এই কুশিং আলসার কিভাবে আমরা সেখানে হচ্ছে যে গ্যাস্ট্রাইটিস হতে পারে, এটা আমরা একটু পরেই দেখতে পারবো। আবার দেখা গেছে বিভিন্ন রকমের হচ্ছে যে আমার সিস্টেমিক ব্যাকটেরিয়া আছে বা ভাইরাল ইনফেকশন রয়েছে, যেমন স্যালমোনেলোসিস হতে পারে। তারপর আমরা বলতে পারি হচ্ছে যে সিএমভি ইনফেকশন যেটা হতে পারে, সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন, এটা থেকেও হতে পারে। মেকানিক্যাল ট্রমা, যেমন ন্যাজোগ্যাস্ট্রিক টিউবেশন, অনেক সময় টিউবেশন করতে গিয়েও দেখা গেছে যে মেকানিক্যাল ট্রমা থেকে হতে পারে। ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি, যেখানে আমাদের গ্যাস্ট্রেক্টমি করা হয়, ওই সকল অপারেশনের জায়গাও পরবর্তীতে আমাদের গ্যাস্ট্রাইটিস হতে পারে। আর ডিক্রিজড অক্সিজেন ডেলিভারি এট দ্য হাই অ্যালটিটিউড, হাই অ্যালটিটিউডে যদি অক্সিজেন যদি কমে যায়, তখন সেখান থেকেও দেখা গেছে যে আমাদের গ্যাস্ট্রাইটিস হতে পারে। তো এটার জন্য আমি যেটা বলছিলাম যে আমাদের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ডিফেন্স মেকানিজমটা হচ্ছে মিউকোজাল ব্যারিয়ার। সো এটা নিয়ে আমি আগে একটু বলবো যে আমার ডিফেন্স মেকানিজমটা আছে গ্যাস্ট্রোডিউডিনাল মিউকোজা অথবা মিউকোজাল ব্যারিয়ার, কি কি ডিফেন্স আছে আমরা জানি। প্রথমে আমরা বললাম যে একটা আমাদের স্টমাকের ভিতরে আমরা বলছিলাম যে তার যে এত অ্যাসিড সিক্রেট হচ্ছে, তো স্টমাক নিজে তো হচ্ছে যে ডিজেনারেট হয়ে যাওয়ার কথা অ্যাসিডের কারণে। তারপর হচ্ছে যে আবার হচ্ছে আমরা এটা বলছিলাম যে অ্যাসিড থেকে পেপসিন আমার অ্যাক্টিভেট হচ্ছে। পেপসিন তো পুরো স্টমাকটাকে ইটসেলফকে ডাইজেস্ট করে ফেলার কথা, কিন্তু সেটা করছে না, কারণ আমরা সেখানে হচ্ছে কি ডিফেন্স মেকানিজম আছে। তো সারফেস মিউকাস সিক্রেশন হচ্ছে আমাদের সেখানে, স্টমাকের যে গ্যাস্ট্রিক পিট আছে সেখানে কিছু সারফেস মিউকোজাল সেল রয়েছে, যারা মিউকাস তৈরি করতেছে এবং মিউকাসটা একটা ব্যারিয়ার কোট তৈরি করতেছে পুরো লুমেনটাকে, যেটা হচ্ছে প্রাইমারি ফিজিক্যাল লুব্রিকেন্ট হিসেবে কাজ করতেছে, যেখানে আমার মেকানিক্যাল অ্যাবজর্পশন বাই হচ্ছে ফুড বুলাস গুলা যাতে ভিতরে না ঢুকতে পারে, এপিথেলিয়ালের ভিতরে না ঢুকতে পারে, ট্র্যাপ লেয়ার মলিকুল লাইক হচ্ছে পেপসিনও যাতে না যেতে পারে, এইটা হিসেবে হচ্ছে একটা ডেলিকেট এপিথেলিয়াল সেল মানে প্রিভেন্ট করে আর কি। আরটা যেটা হচ্ছে বাইকার্বনেট সিক্রেশন। তো এই যে আমরা বললাম যে আমাদের সারফেস মিউকোজাল সেল, এপিথেলিয়াল সেল থেকে আমাদের মিউকাসও তৈরি হওয়ার কিছু বাইকার্বনেটও সিক্রেট হচ্ছে, এবং এই বাইকার্বনেট একটা বেসিক হয়ে থাকে। আর আমরা জানি হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেনের একটা অ্যাসিডিক হয়ে থাকে। তো স্টমাকে বেসিক্যালি দেখা যাচ্ছে নর্মালি পিএইচটা অনেক বেশি লো থাকে, 1 to 2 হয়ে থাকে, যেটা অনেক অ্যাসিডিক এনভায়রনমেন্ট। তো এই অ্যাসিডিক এনভায়রনমেন্টকে বাইকার্বনেটটা নিউট্রালাইজ করে একটা নিউট্রাল পিএইচে সবসময় 7 এ রাখার চেষ্টা করে, যাতে করে ইরিটেশন না হয়, নর্মাল কন্ডিশনে থাকতে পারে। এপিথেলিয়াল সেল সারফেসে একটা নর্মাল পিএইচ মেইনটেইন করার চেষ্টা করে, যাতে সেখানে বার্নিং কোনো সেন্সেশন না হয়, সেখানে যাতে আমাদের ড্যামেজ না হয়। মিউকোজাল ব্লাড ফ্লো দ্যাট ওয়াশেস, আমরা জানি আমাদের স্টমাকে লেসার কার্ভেচার, তারপরে গ্রেটার কার্ভেচার, বডি, ফান্ডাস, অ্যান্ট্রাম, সব জায়গায় মোটামুটি অনেক আমাদের আর্টেরিয়াল সাপ্লাই রয়েছে। তো স্টমাকে প্রচন্ড পরিমাণে আমরা জানি হচ্ছে যে আমাদের ব্লাড ফ্লো অনেক বেশি থাকে। তো এই হ্যাভি ব্লাড ফ্লো থাকার কারণে দেখা গেছে যে রিচ ক্যাপিলারি প্লেক্সাস থাকে, যেটা দেখা যাচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়ার মধ্যে অনেক রিচ ক্যাপিলারি প্লেক্সাস থাকে জাস্ট বিনিথ দ্য বেসমেন্ট মেমব্রেন। এবং এই ব্লাডটা সাধারণত যে ব্লাড আমরা যে এত যেটা সাপ্লাই দিচ্ছি, মানে ব্লাড সাপ্লাই বেশি থাকে, তো ব্লাডটা কি হিসেবে কাজ করে? ব্লাডটা সাধারণত বাফার সিঙ্ক হিসেবে কাজ করছে। কিভাবে? ব্লাডের মধ্যে আমাদের জানি হচ্ছে ফুড পার্টিকেল থাকে, অক্সিজেন থাকে, বাইকার্বনেট থাকে। তো ফুড পার্টিকেল গুলো তো নিউট্রিয়েন্টস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, আর বাইকার্বনেটটা যেটা করতেছে ওয়াশিং আউট হচ্ছে এনি হাইড্রোজেন। যদি নর্মালি এপিথেলিয়াল লেয়ারকে সাধারণত হাইড্রোজেন আয়ন পেনিট্রেট করে না, যদি করে থাকে তাহলে দেখা গেছে এই যে ব্লাডের যে বাইকার্বনেট, এই হাইড্রোজেন আয়নগুলো, অতিরিক্ত হাইড্রোজেন আয়নগুলো বাফার আউট মানে ওয়াশ আউট করে দিতে পারে। এই কারণে দেখা গেছে যে আমরা একটু আগে বললাম যে আমাদের শক থেকে আলসার হতে পারে, স্ট্রেস আলসার যেটাকে আমরা বলছি। তারপর আমরা বলেছিলাম যে হচ্ছে যে আমাদের হচ্ছে যে বার্নের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমাদের কার্লিং আলসার ছিল, কুশিং আলসার ছিল। তো সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে যখন একটা শকের পেশেন্ট বা হাইপো টেনশনে চলে যায়, বা যারা আমরা হ্যাভি স্মোকার, যারা এই হ্যাভি স্মোকিং যারা করেন, তাদের ক্ষেত্রে বেসিক্যালি কি হয়? ভেজো কনস্ট্রিকশন হয়। ভেজো কনস্ট্রিকশন হওয়ার কারণে আলটিমেটলি ওই যে স্টমাকে তো নর্মালি হ্যাভি ব্লাড ফ্লো থাকার কথা, কিন্তু এই সকল কারণে আসলে ব্লাড ফ্লোটা কমে যায়। ব্লাড ফ্লো কমে গেলে ডিক্রিজ হয়ে যায়, যার কারণে কি হচ্ছে? ইসকেমিয়া ডেভেলপ করে, এবং ইসকেমিয়া হওয়ার কারণে বেশি ব্লাড থাকলে ডিফেন্স মেকানিজম বেড়ে যেত, কিন্তু এখন যেহেতু ইসকেমিয়া ডেভেলপ করেছে সেই জন্য ব্লাড ডিফেন্সটা কমে যাচ্ছে, ওয়াশিং আউট ডিফেন্স মেকানিজমটা কমে যাচ্ছে। আবার দেখা গেছে যে আমাদের কিছু ইন্ট্রাসেলুলার কিছু টাইট জাংশন আছে, যেগুলো হচ্ছে একটা এপিথেলিয়াল ব্যারিয়ার হিসেবে কাজ করে টু ব্যাক ডিফিউজ হাইড্রোজেন। এটা হচ্ছে যে একটা স্পেশালাইজড প্রোটিন কমপ্লেক্সেস থাকে, যেমন হচ্ছে
ক্লাডিনস আছে, অক্লুডিনস আছে, যেটা হচ্ছে ফিউজ করে আমার অ্যাডজাসেন্ট দুইটা এপিথেলিয়াল সেলের যে অ্যাপিক্যাল মেমব্রেন আছে, এই অ্যাপিক্যাল মেমব্রেনকে ফিউজ করে রাখে, একটা টাইট জাংশন করে রাখে, যাতে করে হাইড্রোজেন আয়ন তো সামনে থাকে, এটা যাতে হচ্ছে যে ব্ল্যাক মানে ভিতরে ঢুকতে না পারে, যাতে ব্যাক ডিফিউশন না হতে পারে। হাইড্রোজেন আয়ন সিক্রেট করে সেল, যাতে ব্যাক ডিফিউশন না হয়। ইভেন ইফ অ্যাসিড ইন দ্য লুমেন ইট ক্যান নট লিক বিটুইন দ্য হচ্ছে সেল ইন দ্য ডিপার টিস্যু। এইটা একটা ডিপ জাংশন হিসেবে কাজ করে থাকে। যখন যেটা বললাম, যারা অ্যালকোহল খায় ভেজো ডাইলেশন হয়ে যাচ্ছে, তারপর যারা অ্যাসপিরিন, এই যে এনএসআইডি নিচ্ছে, এবং কিছু ব্যাকটেরিয়া পার্টিকুলারলি হেলিকোব্যাক্টার পাইলি, এরা কি করতেছে, এরা হচ্ছে এই যে জাংশনগুলো আছে সেই জাংশনগুলোকে ডিসরাপ্ট করে দেয়, যার কারণে সেটা হচ্ছে একটা লিকি চ্যানেল তৈরি করে, লিকি মিউকোজা বা লিকি সাবসিকুয়েন্ট একটা ইনফ্লামেশন, সেই কারণে হচ্ছে গ্যাস্ট্রাইটিস, হাইড্রোজেন ঢুকতে পারে, গ্যাস্ট্রাইটিস করতে পারে। তারপর কিছু আছে যে অ্যাপিক্যাল সারফেস মেমব্রেন ট্রান্সপোর্ট। আমরা জানি যে আমাদের স্টমাকের ভিতরে যে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন পটাশিয়াম পাম্পের মধ্যে হাইড্রোজেনগুলো তাড়াতাড়ি সিক্রেট হচ্ছে, অ্যাসিডিক এনভায়রনমেন্ট দিচ্ছে। সো এই মেমব্রেন ট্রান্সপোর্টটা খুব তাড়াতাড়ি হয়, যাতে করে হচ্ছে যে কোনো ইনসাল্ট যাতে না হয়। কুইক রিজেনারেটিভ ক্যাপাসিটি ইন দ্য লাইনিং এপিথেলিয়াম। সো আমাদের লাইনিং এপিথেলিয়ামে দেখা গেছে যে স্টমাকের লাইনিং এপিথেলিয়ামের এভরি 4 to 5 ডেজ অন্তর অন্তর দেখা গেছে যে পুরো এপিথেলিয়াম চেঞ্জ হচ্ছে, রিজেনারেট হওয়ার একটা ক্যাপাসিটি আছে। এটার সাথে রিলেটেড একটা কেমিক্যালস আছে, যেটা প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা রিলেশন আছে, একটু পরেই আমরা জানতে পারবো যে প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা কি করতে তিনটা কাজ করে, মিউকাস সিক্রেশন বাড়িয়ে দেয়, ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দেয়, এবং এপিথেলিয়াল রিজেনারেশন ক্যাপাসিটিটা বাড়িয়ে দিতে পারে। তো প্রোস্টাগ্ল্যান্ডিন মাস্টার রেগুলেটর হিসেবে কাজ করে মিউকোজাল ডিফেন্সের। এরা লোকাল হরমোন হিসেবে কাজ করে। তারা কি কি করতেছে বললাম, যে স্টিমুলেট মিউকাস এবং বাইকার্বনেট সিক্রেশন স্টিমুলেট করতেছে, প্রমোট করতেছে ভেজো ডাইলেশন, যেটা ব্লাড যাতে হচ্ছে যে আমাদের ব্লাড ফ্লোটা যাতে বেড়ে যায়, এবং এপিথেলিয়াল সেল টার্নওভারটা হচ্ছে বেশি করাচ্ছে, এবং ইনহিবিট করতেছে অ্যাসিড সিক্রেশন, প্যারাইটাল সেলের যাতে বেশি বেশি অ্যাসিড তৈরি না করে সেটা ইনহিবিট করে। তো এনএসআইডি ক্ষেত্রে যখন আপনি নেন তখন কি হয়, এনএসআইডি নিলে আমাদের কক্স এনজাইম যেগুলো রয়েছে সেই এনজাইমগুলো হচ্ছে যে আমার ইনহিবিট করে দেয়, যার কারণে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়, এবং আলটিমেটলি কি হইতেছে, টার্নিং অফ দ্য হচ্ছে এন্টায়ার ডিফেন্স মেকানিজম, এবং ডিফেন্স মেকানিজমটা কমে যায়। উইদাউট প্রোস্টাগ্ল্যান্ডিন মেডিয়েটেড ভেজোডাইলেশন, এই যে ওয়াশিং আউট হচ্ছে হাইড্রোজেন আয়ন যেটা হওয়ার কথা ছিল, এটার হচ্ছে না, যার কারণে ব্লাড ফ্লো কমে যাচ্ছে। এই যে আলটিমেটলি আমাদের মিউকোজাল ইসকেমিয়া ডেভেলপ করতেছে, সেখান থেকে আলটিমেটলি দেখা গেছে যে আমাদের ইনজুরি হচ্ছে। সো এই যে আমাদের বিভিন্ন রকমের ডিফেন্স মেকানিজম গুলো ছিল, 7টা ডিফেন্স মেকানিজম মোটামুটি, এগুলার কারণেই দেখা গেছে স্টমাকটা সবসময় হচ্ছে যে বিভিন্ন ইনসাল্ট থেকে বেঁচে থাকতে পারে। কিন্তু যখনই আলটিমেটলি আমাদের এই ডিফেন্স মেকানিজমের মধ্যে এবং আমাদের হচ্ছে অ্যাসিডিক সিক্রেশনের মধ্যে যখন হচ্ছে ইমব্যালেন্স হয়, তখনই আলটিমেটলি হচ্ছে যে আমাদের এই অ্যাসিডিক ডিজেনারেশন হয়, যেখান থেকে গ্যাস্ট্রাইটিস, ইরোশন, তারপর হচ্ছে আলসার এবং পারফোরেশন এগুলা হওয়া শুরু করে। সো আমরা এখন দেখবো যে আমাদের গ্যাস্ট্রাইটিসের আসলে হচ্ছে দুই রকম ছিল, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রেই বলছিলাম, আর হচ্ছে যে আমরা এখন পড়বো হচ্ছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস। ক্রনিক গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে সাধারণত এটা ক্যারেক্টারাইজ হয় যে মিউকোজাল ইনফ্লামেশনই হচ্ছে, কিন্তু এটা ক্রনিক একটা মিউকোজাল ইনফ্লামেশন হবে, যার কারণে হচ্ছে যে অ্যান্ড অ্যাট্রফি হতে পারে, অর্থাৎ হচ্ছে মিউকোজাল গ্ল্যান্ড দুই রকমের হতে পারে। দেখা গেছে কজ কি, এখানে বেসিক্যালি হচ্ছে যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হয়, অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস হতে পারে, রেডিয়েশন ইনজুরি, ক্রনিক বাইল রিফ্লাক্স হতে পারে। আমরা যেটা বলছিলাম হচ্ছে ডিউরেনো রিফ্লাক্স ডিজিজ যেটা ছিল, সেখানে হচ্ছে যে আমাদের হচ্ছে বাইল রিফ্লাক্স হয়ে যায়। তারপর হচ্ছে মেকানিক্যাল ইনজুরি হতে পারে। তারপর হচ্ছে যে আমাদের সিস্টেমিক ডিজিজ আছে, যেমন হচ্ছে ক্রনস ডিজিজ, তারপর হচ্ছে অ্যামাইলোইডোসিস, এবং হচ্ছে গ্রাফট ভার্সাস হোস্ট ডিফেন্স। এখানেও দেখা গেছে যে আমাদের এই সকল ক্ষেত্রে ক্রনিক গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করতে পারে। দুটো বলা হয়েছে, হেলিকোব্যাক্টার পাইলোরি গ্যাস্ট্রাইটিস হতে পারে, এটা আমরা ডিটেলসে পরে আলোচনা করব তার মেকানিজমটা। তো এটার কারণে হচ্ছে যে বলছিলাম যে অ্যাকিউট এবং ক্রনিক দুটোই হতে পারে। মোস্ট কমন ফর্ম অফ দ্য হচ্ছে গ্যাস্ট্রাইটিস, 90% অফ দ্য এন্ড্রামে হয়ে থাকে। 90% অফ গ্যাস্ট্রাইটিস সাধারণত হেলিকোব্যাক্টার পাইলোরি থেকে হয়। মোস্ট কমনলি ইনফেক্টেড সাইট অফ দ্য হেলিকোব্যাক্টার পাইলোরি হচ্ছে এন্ট্রামে বেশি দেখা যায়। আর আরেকটা যেটা বলছি, অটোইমিউন অ্যাট্রফি গ্যাস্ট্রাইটিস কি হচ্ছে, অটোইমিউন ডিস্ট্রাকশন হচ্ছে গ্যাস্ট্রিক প্যারাটাইটাস। আমরা জানি প্যারাটাইটাসের কাজ হচ্ছে দুটো কাজ করে, একটা হচ্ছে আমরা জানি হচ্ছে ACL সিক্রেট করছে, আর একটা হচ্ছে যেমন ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেট করছে। তো যখনই আলটিমেটলি ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেট হচ্ছে না, তখন ভিটামিন B12 এর সাথে ভিটামিন B12 যে আমাদের অ্যাবজর্পশন, এইটার একটা প্রবলেম তৈরি হয়। সো আলটিমেটলি যেটা বললাম যে আমাদের এই গ্যাস্ট্রিক পিট থেকে তো প্যারাটাইটাস আছে,
তো গ্যাস্ট্রিক পিটের বিশেষ করে বডি এবং ফান্ডাসে হচ্ছে গ্যাস্ট্রিক পিটে প্যারাটাল সেলগুলো বেশি থাকে। সেই প্যারাটাল সেল থেকেই তো আসলে আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টর এবং হচ্ছে এইচ সেল সিক্রেট বেশি হয়। কিন্তু এই অটো ইমিউন ডিস্ট্রাকশন হয়ে যায় প্যারাটাল সেল থেকে, তখন ইসিএলও তৈরি হয় না, আর হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টরও তৈরি হয় না। তো এই জন্যই আমার প্রেজেন্স অফ অ্যান্টিবডিজ টু গ্যাস্ট্রিক প্যারাটাল সেল অথবা ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যেটা কারণে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হয়, এবং ডিফেক্টিভ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, যেটাকে আমরা বলতে থাকি অ্যাক্লোরোহাইড্রিয়া হতে পারে, যেহেতু আমাদের অ্যাসিড তৈরি হচ্ছে না, অ্যাক্লোরোহাইড্রিয়া। এটা সাধারণত দেখা গেছে যে মিডিয়ান এজ যাদের 60 এজ তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। ক্লিনিক্যাল ফিচার কি নিয়ে এসে পেশেন্ট আসতে পারে, যেহেতু ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হচ্ছে, সেটার কারণে প্রথমে পার্নিশাস অ্যানিমিয়া হবে, হুইচ ইজ আ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার টাইপ। অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস হতে পারে, যার কারণে কি হতে পারে, অ্যাট্রোফিক গ্লোসাইটিস হতে পারে, যেটার কারণে হচ্ছে টাংটা কি হবে, স্মুথ এবং হচ্ছে ব্রিফি রেড টাইপের হবে। এপিথেলিয়াল মেগালোব্লাস্টোসিস হতে পারে, তারপর হচ্ছে ম্যালঅবজর্পটিভ ডায়রিয়া হতে পারে, এবং হচ্ছে সিএনএস ফিচার্স অফ দ্য ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি, সিএনএস কিছু ফিচার আছে, লাইক হচ্ছে সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড হতে পারে। ইট ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ আদার অটোইমিউন ডিজিজ ইনক্লুড, যেমন হচ্ছে যে হাসিমোটো থাইরয়েডাইটিস, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এবং অ্যাডিসন ডিজিজ হতে পারে। সো আলটিমেটলি যদি আপনার এরকম হচ্ছে যে আমাদের অটোইমিউন অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস হয়, এখান থেকে দেখা গেছে যে আমাদের ইন্টেস্টাইনাল আমাদের মেটাপ্লাসিয়া হতে পারে, যেটা হচ্ছে অটোইমিউন মেটাপ্লাস্টিক অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, এটার কারণে যেটা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা, which is a cancer, very dangerous cancer, intestinal type. So complication এখান থেকে কি কি কমপ্লিকেশন নিয়ে আসবে, পেপটিক আলসার ডিজিজ, মিউকোজাল অ্যাট্রফি এবং ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া লিডিং টু গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা হতে পারে, ডিসপ্লাসিয়া হতে পারে, যেটা কার্সিনোমা ইন সিটু কনভার্ট হতে পারে, তারপর অ্যাডিনোকার্সিনোমা হতে পারে, আর যেটা হচ্ছে যে আমাদের এমএলটি লিম্ফোমা হতে পারে, আর এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক সিস্টিকা, এটা হচ্ছে গ্যাস্ট্রিক, একটা হচ্ছে পলিপোসা হতে পারে, এটা হচ্ছে প্রোফান্ডা হতে পারে, দুই রকমের হতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাকিউট অ্যান্ড হচ্ছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস। আর এখানে আমরা যেটা বললাম যে চারটা কথা বলছি, একটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস, যেটা হচ্ছে শুধুমাত্র গ্যাস্ট্রিক মিউকোজা হচ্ছে, এটা লাইনিং এ হচ্ছে জাস্ট ইন্টিগ্রিটি অফ দ্য লাইনিং এ হচ্ছে ইনট্যাক্ট থাকবে, এখানে কোনো প্রবলেম হয় না, শিডিং আউট হয় না, জাস্ট ইনফ্ল্যামেটরি সেলগুলো আসে। ইরোশন হতে পারে যে পার্শিয়াল থিকনেস লস হয় যে এপিথেলিয়ামের ক্ষেত্রে, এটা মিউকোজাকে ইনভলভ করে, এবং অনেক সময় দেখা গেছে যে বাট ডাজ নট এক্সটেন্ড টু দ্য হচ্ছে মাসকুলারিস মিউকোজা পর্যন্ত যায় না। আর পেপটিক আলসারের ক্ষেত্রে যেটা বলছিলাম যে ফুল থিকনেস অফ হচ্ছে মিউকোজা, এটা মাসকুলারিস মিউকোজা, এবং দেখা অনেক সময় সাব মিউকোজা এবং মাসকুলারিস প্রক্রিয়া পর্যন্ত যেতে পারে, এবং এখানে কিন্তু হচ্ছে যে দেখা গেছে আমাদের হিল করবে উইথ হচ্ছে ফাইব্রোসিস, স্কারিং হবে, কিন্তু ইরোশনের ক্ষেত্রে হিল করবে উইদাউট স্কারিং। আর পারফোরেশন হচ্ছে 4টা লেয়ারই চলে যাবে, যেটা হচ্ছে মিউকোজা, সাব মিউকোজা, মাসকুলারিস প্রক্রিয়া আর হচ্ছে সেলুলোসাইট। ছবিটা যদি আমরা একটু দেখি এখানে, তাহলে এখানে নর্মাল ইনফ্লামেশন হচ্ছে, দিস ইজ আমাদের গ্যাস্ট্রাইটিস, আর এখানে জাস্ট দেখা গেছে যে আমাদের হচ্ছে ইরোশন হয়েছে, যে আমাদের মিউকোজা চলে গিয়েছে। আলসারের ক্ষেত্রে বলছি যে মিউকোজা হতে পারে, তারপর হচ্ছে যে মাসকুলারিস, সাব মিউকোজা পর্যন্ত যেতে পারে, ইভেন হচ্ছে যে মাসকুলারিস এক্সটার্নাল পর্যন্ত চলে যেতে পারে, কি পারফোরেশনের ক্ষেত্রে পুরো সেলোসা সহ চলে যাবে, 4টা লেয়ারই চলে যাবে। So this is all about gastritis and acute gastritis and chronic gastritis and gastropathy.